আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজকে চলে এলাম 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন এই সাবজেক্টের 10 নম্বর লেকচার নিয়ে। অর্থাৎ বুঝতেই পারতেছো যে আমরা কিন্তু ইতিমধ্যে 9টি লেকচার শেষ করে ফেলেছি এবং আজকের লেকচারটি বাদে আরেকটি লেকচার শেষ করলে কিন্তু আমাদের টোটাল মার্কেটিং এর কোর্স অ্যাডমিশন প্রোগ্রামের জন্য কিন্তু শেষ হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু আসলে একদমই শেষের দিকে এসে পড়েছি। তাহলে আসো কথা না বাড়িয়ে আজকে আমার একটি ছোট ইন্ট্রোডাকশন দেখে আজকে লেকচারটি আমরা শুরু করে দিই। তোমরা তো এতদিনে জেনে গিয়েছো আমার নাম, আমি কোথায় পড়ি এবং সবকিছু। এরপর একটু বলে রাখি যে আমার নাম তারান্নুম রুশান। আমি বর্তমানে ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি এবং আমি এখানে মূলত রয়েছি তোমাদেরকে হেল্প করার জন্য বা তোমাদেরকে জানানোর জন্য যে অ্যাডমিশন প্রোগ্রামের জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য মার্কেটিং সাবজেক্টকে কিভাবে পড়া উচিত, কি কি সিলেবাস আমাদের রয়েছে বা কি কি টপিকস আমাদের পড়া দরকার, কিভাবে করে কোশ্চেন্স আসে, কিরকম ধরনের কোশ্চেন আসার চান্স রয়েছে, এইসব কিছু মূলত তোমাদেরকে জানানোর জন্য আমি এখানে রয়েছি। তাহলে চলো আজকে আর দেরি না করে আজকে লেকচারটি শুরু করে দিই। তার আগে আমার ক্যামেরাটা একটু বন্ধ করে নিই। আচ্ছা, আজকের লেকচারের নাম্বারটা হচ্ছে 10 এবং যেটা পড়বো সেটা হচ্ছে উৎপাদনের মাত্রা ও সামষ্টিক পর্যায়ে উৎপাদন। দেখি বুঝতে পারতেছো যে এখানে কিন্তু আমরা দুইটা টপিক সম্পর্কে আজকে জানবো। ফার্স্ট অফ অল হচ্ছে উৎপাদনের মাত্রা এন্ড এরপরে জানবো হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। তাহলে চলো আজকে আমরা শুরু করে দিই উৎপাদনের মাত্রা দিয়ে। তো প্রথমেই জানতে হবে উৎপাদনের মাত্রা বলতে আসলে কি বোঝায়। তাহলে চলো জেনে নিই। উৎপাদনের উপকরণ সমূহ সমন্বয় করে উৎপাদক বিভিন্ন কৌশল ব্যবহার করে যে পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করে তাকে উৎপাদনের মাত্রা বলে। উৎপাদনের উপকরণগুলো সম্পর্কে কিন্তু আমরা জানি। উৎপাদনের উপকরণ মূলত কয় প্রকার? 4 প্রকার। কি কি থাকে সেখানে? ভূমি, তারপর হচ্ছে শ্রম, মূলধন এবং সংগঠন। ঠিক আছে? আচ্ছা, তো সেই 4টা উপকরণ এবং এগুলো এক্সপান্ড করলে কিন্তু এটার ভিতরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র অনেক ধরনের উপকরণ থাকে। তো এক কথায় উৎপাদনের জন্য যেই সব উপকরণ আমার দরকার পড়ে ইন টোটাল সে প্রত্যেকটা উপকরণ সমূহ সমন্বয় করে যখন একজন উৎপাদক অর্থাৎ যে হচ্ছে পণ্য দ্রব্য সামগ্রী যারা উৎপাদন করে তাদেরকেই তো উৎপাদক বলে, তাই না? তাহলে যে উৎপাদক সে হচ্ছে সে উপকরণগুলোকে অর্থাৎ উৎপাদনের উপকরণগুলোকে সে হচ্ছে সমন্বয় করবে এবং সেই সাথে সে বিভিন্ন কৌশল ব্যবহার করবে এবং সেগুলো ব্যবহার করার পরে সে যেই পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করবে সেটাকেই আসলে বলা হয় উৎপাদনের মাত্রা। তাহলে উৎপাদনের উপকরণ সমূহগুলোকে সমন্বয় করে উৎপাদক যখন বিভিন্ন কৌশল ব্যবহার করে এবং যে পরিমাণ পণ্য দ্রব্য উৎপাদন করে তাকে উৎপাদনের মাত্রা বলে। আচ্ছা, এরপর দেখো উৎপাদনের মাত্রা বলতে প্রধানত উক্ত প্রতিষ্ঠানের মূলধন, জনশক্তি, যন্ত্রপাতি, উৎপাদনের পরিমাণ, মুনাফার হার প্রভৃতি উপাদানের সমন্বয়কে বোঝানো হয়। তাহলে এটা হচ্ছে ওই যে আমি বললাম যে উৎপাদনের উপকরণ তো হচ্ছে মূলত 4 ধরনের, কিন্তু সেই 4 ধরনের ভিতরেও কিন্তু কিছু ক্ষুদ্র উপকরণ থেকে যায়। ঠিক আছে? তাহলে সেগুলো হচ্ছে আমার কি, সেগুলো সবকিছুকেই একজন উৎপাদক হচ্ছে সমন্বয় করবে এবং সেই সাথে সে হচ্ছে বিভিন্ন কৌশলও ব্যবহার করবে এবং করার পরে সে হচ্ছে যেই পরিমাণ উৎপাদন ঘটায় সেটাকে কিন্তু বলতেছে উৎপাদনের মাত্রা। আচ্ছা, এরপর দেখো উৎপাদনের উপকরণ এর পরিমাণ বৃদ্ধি পেলে উৎপাদনের মাত্রা বৃদ্ধি পায়। 3 নম্বর পয়েন্টটাতে তোমরা দেখতে পাচ্ছ এটা যে উৎপাদনের উপকরণ যখন বেড়ে যাচ্ছে অর্থাৎ ধরে নাও যে মূলত তোমার সেই যে উৎপাদনের উপকরণ যে মূল যে 4 ধরনের সেটা যখন তোমার বেড়ে যাচ্ছে তখন তো এটা অবভিয়াসলি, তাই না, যে তোমার যখন উপকরণ বেড়ে যাচ্ছে তো তোমার তো অবভিয়াসলি উৎপাদনের সংখ্যা বা পরিমাণও তখন বেড়ে যাবে। সো এইটাই বলছে যে উৎপাদনের উপকরণের পরিমাণ বৃদ্ধি পেলে উৎপাদনের মাত্রাও বৃদ্ধি পায়। তা উৎপাদনের মাত্রা বলতে কি বোঝাচ্ছে সেটা তো আমরা জেনেই ফেললাম যে উৎপাদনের উপকরণগুলো যখন একজন উৎপাদক সমন্বয় করে এবং যখন সে কলা কৌশল ব্যবহার করার পরে যে পরিমাণ পণ্য দ্রব্য সে উৎপাদন করে সেটাকে উৎপাদনের মাত্রা বলে। তাহলে যখনই উৎপাদনের উপকরণ বৃদ্ধি পাবে সেই সাথে কিন্তু তোমার উৎপাদনের মাত্রাও বৃদ্ধি পাবে, কারণ সেখানে তোমার উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাই। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো উৎপাদনের মাত্রা বিভিন্ন ধরনের হতে পারে।
যেমন দেখো, অতি ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন, বৃহদায়তন উৎপাদন মাত্রা। তাহলে মূলত আমরা এখন কয় ধরনের পড়বো? 4 ধরনের। কোনটা কোনটা? অতি ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র ও মাঝারি উৎপাদন, বৃহদায়তন উৎপাদন মাত্রা। তবে এখানে তোমাদেরকে একটা কথা একটু অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে এই 4টা জিনিসই আমরা 2 বার পড়বো এখানে। কেন 2 বার পড়বো? কারণ হচ্ছে 2 বার পড়বো আমাদের হচ্ছে বর্তমানে জাতীয় শিল্পনীতি যেটা এখন চলতেছে বাংলাদেশে, সেটা হচ্ছে 2016 সালের। তো তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, 2018 সাল অবধি কিন্তু আসছিল জাতীয় শিল্পনীতি 2010 সাল অবধি। এইটা যেটা ছিল সেটা অনুযায়ী হচ্ছে তোমার 2018 সাল পর্যন্ত হচ্ছে কোশ্চেন আসছে এই উৎপাদনের মাত্রা থেকে। সেটা হচ্ছে জাতীয় শিল্প নীতি 2010 অনুসরণ করে, ঠিক আছে। আচ্ছা, 2019 সাল থেকে হচ্ছে মূলত তোমার যে শিল্পনীতি অর্থাৎ জাতীয় শিল্পনীতি যেটা 2016 সেটা হচ্ছে প্রণয়ন করা হয়। তো তখন 2019 সাল থেকে কিন্তু সেটার উপর বেস করে কোশ্চেন আসা শুরু করে। সো এর জন্য আমরা এই অতি ক্ষুদ্র উৎপাদন, ক্ষুদ্র মাঝারি উৎপাদন এবং বৃহদায়তন উৎপাদন মাত্রা এই 4টাকে 2 বার পড়বো। একটা পর্ব হচ্ছে শিল্পনীতি 2010 সাল অনুসারে, একটা পর্ব হচ্ছে শিল্পনীতি 2016 সাল অনুসারে। দুটেই জানতে হবে, কারণ হচ্ছে আমি জানি এটা একটু কমপ্লেক্স ফিল হতে পারে জিনিসটা, বা একটু টাফ লাগতে পারে যে দুটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু কিছু করার নেই আসলে। কারণ হচ্ছে যে 2016 সাল যে এসছে বা 2010 সালেরটাও যে কোশ্চেন আসতো সেটা কিন্তু খুব এমন না যে অনেক বছর আগে 2010 সালের কোশ্চেন গুলো আসতো, মানে 2010 এর যে শিল্পনীতি সেটার উপর বেস করে কোশ্চেন গুলা যে অনেক বছর আগে আসতো তা কিন্তু না। সো তুমি যদি রিসেন্ট ইয়ারও দেখো 2019টা বাদে, তখন দেখবা কিন্তু 2010 সালের শিল্পনীতির উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন গুলো এসেছিল। সো অনেক সময় দেখা যায় কি যে রিসেন্ট গুলা না এসেও অনেক সময় মানে খুব 2-3 বছর আগের কোশ্চেন গুলো থেকে অনেক সময় রিপিট কোশ্চেন এসে পড়তে পারে। সো তখন যাতে তোমার এমন না হয় যে তুমি তো শুধু পড়ে গেছো 2016 সালের শিল্পনীতি অনুযায়ী, এখন আসলো 2010 সালের, তো এমন যাতে না হয় যে ওরকম এমন একটা সিচুয়েশনে পড়ছো যে তুমি আসলে জানো না কোশ্চেনটার অ্যান্সারটা কি হবে। সো এর জন্য এরকম ধরনের যে কোনো রিস্ককে আমরা অ্যাভয়েড করার জন্য 2010 সাল জাতীয় শিল্পনীতিও পড়বো এবং 2016 সালের জাতীয় শিল্পনীতি সম্পর্কে আমরা জেনে যাব। কোনো ধরনের রিস্ক রাখার কোনো দরকারই নেই। যখন পড়বো সামনে তখন আরো বুঝবা, মগজ ধোলাই পার্টে গিয়েও বুঝতে পারবা যে কোশ্চেনসটা কিভাবে আসে, সেগুলো সম্পর্কে আমরা আরো সামনে জানবো। তাহলে চলো শুরু করে দিই। আচ্ছা, অতি ক্ষুদ্র উৎপাদন সম্পর্কে যদি জানি, দেখো যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতিরেকে অর্থাৎ হচ্ছে বাদ দিয়ে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 5 লক্ষ থেকে 50 লক্ষ টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 10 থেকে 24 জন বা তার চেয়ে কম, তাকে অতি ক্ষুদ্র শিল্প বলে। এটা দেখো শিল্পনীতি 2010 সাল অনুসারে। তাহলে এখন আমরা যেগুলো পড়বো উৎপাদন মাত্রাগুলো, সেগুলো কিন্তু হবে এখন শিল্পনীতি 2010 সাল অনুসারে। এরপরে হচ্ছে আমরা শিল্পনীতি 2016 সাল অনুসারে আবার উৎপাদনের মাত্রা বিভিন্ন রকমগুলো পড়ে ফেলবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখো ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ। ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠান জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন 50 লক্ষ থেকে 10 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 25 থেকে 99 জন, তাকে ক্ষুদ্র শিল্প বা এন্টারপ্রাইজ বলে। ম্যানুফ্যাকচারিং শিল্পের আরেকটা নাম হচ্ছে উৎপাদন শিল্প, ঠিক আছে। তাহলে এখানে দেখো ক্ষুদ্র শিল্প বা এন্টারপ্রাইজে কি ঘটনা ঘটলো, যে এখানে আমার যে প্রতিষ্ঠান জমি ও কারখানা ভবন ব্যতিরেকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন 50 লক্ষ থেকে 10 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 25 থেকে 99 জন, তাকে আমরা ক্ষুদ্র শিল্প বা এন্টারপ্রাইজ বললাম। সেবা শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র এন্টারপ্রাইজে বিনিয়োগের পরিমাণ দেখো 5 লক্ষ থেকে 1 কোটি টাকা হয়ে থাকে। সবসময় খেয়াল করবা ম্যানুফ্যাকচারিং শিল্প বা উৎপাদন শিল্পের তুলনায় সেবা শিল্পের বিনিয়োগকৃত মূলধন বা শ্রমিকের সংখ্যা কিন্তু কম হয়ে থাকে, ঠিক আছে। ওকে, এরপরে দেখো সেবা শিল্পের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজের বিনিয়োগের পরিমাণ হয় 1 কোটি থেকে 15 কোটি টাকা। এরপর দেখো ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজ বিনিয়োগের পরিমাণ 10 কোটি থেকে 30 কোটি ও শ্রমিকের সংখ্যা হয়ে থাকে 99 থেকে 250 জন।
এই সবকিছু কিন্তু হচ্ছে শিল্পনীতি 2010 সাল অনুসারে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমরা দেখবা, অতি ক্ষুদ্র থেকে যখন আমরা ক্ষুদ্রতে আসলাম, ক্ষুদ্র থেকে যখন মাঝারিতে গেলাম, এবং সামনে যখন মাঝারি থেকে বৃহদায়তন এন্টারপ্রাইজে যাব, তখন তোমরা দেখবা আস্তে আস্তে কিন্তু বিনিয়োগকৃত মূলধনের দাম বা মূল্য বা পরিমাণ কিন্তু বাড়তেছে, এবং সেই সাথে শ্রমিকের সংখ্যাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এখানে তোমরা নিজেদের মেমোরাইজিং পাওয়ারটা আসলে ইউজ করবা, নিজেদের ট্যাকটিক্স মনে রাখবা বা নিজেদের ট্যাকটিক্স তৈরি করবা, যেগুলোর কারণ যেভাবে কিনা তোমরা এই সংখ্যাগুলো মনে রাখতে পারো। ঠিক আছে, ওকে। এরপর দেখো বৃহদায়তন উৎপাদনে কি হবে। ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে যে প্রতিষ্ঠান, জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন 30 কোটি টাকার অধিক কিংবা শ্রমিকের সংখ্যা 250 জনের অধিক হয়, তখন তাকে আমরা কি বলবো, বৃহদায়তন শিল্প বা এন্টারপ্রাইজ বলবো। অর্থাৎ বৃহদায়তন শিল্প বা বৃহদায়তন এন্টারপ্রাইজ বললাম তাকে। এটাও কিন্তু শিল্পনীতি 2010 সাল অনুসারে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা সেম জিনিসগুলো অর্থাৎ হচ্ছে উৎপাদনের মাত্রার যে প্রকরণগুলো ছিল সেগুলো কিন্তু আমরা এখন আবার জানবো, কিন্তু এগুলো হচ্ছে সব জাতীয় শিল্পনীতি 2016 সাল অনুসারে। ঠিক আছে, আচ্ছা, তো চলো জানি অতি ক্ষুদ্র উৎপাদনের ম্যানুফ্যাকচারিং এর শিল্পে কি হবে। অর্থাৎ উৎপাদন শিল্পে কি ঘটনা ঘটে, যেসব প্রতিষ্ঠান জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন 10 লক্ষ টাকা থেকে 75 লক্ষ টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 16 থেকে 30 জন বা তার চেয়ে কম, তাকে আমরা অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ বা শিল্প বলবো। এটা হচ্ছে জাতীয় শিল্পনীতি 2016 সাল অনুসারে। আচ্ছা, সেবামূলকটাতে কি হবে দেখো। অর্থাৎ সেবামূলক অতি ক্ষুদ্র শিল্পতে কি হয় দেখো, যেসব প্রতিষ্ঠান জমি ও কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 10 লক্ষ টাকার নিচে এবং শ্রমিকের সংখ্যা 15 জন হয়, তাকে আমরা সেবামূলক অতি ক্ষুদ্র এন্টারপ্রাইজ বা সেবামূলক অতি ক্ষুদ্র শিল্প বলবো। এটা হচ্ছে শিল্পনীতি 2016 সাল অনুসারে। ঠিক আছে, সো আমি বারবার না রিপিটেডলি এই কথাটা যদি না বলি যে শিল্পনীতি 2016 সাল অনুসারে, তোমরা এখন দেখলেই বুঝবা যে এখন আমরা যা পড়বো সেগুলো কিন্তু সবকটাই হচ্ছে শিল্পনীতি 2016 সালকে অনুসরণ করে করা। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ক্ষুদ্র এন্টারপ্রাইজ। এখানে কি হবে, এখানে হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ যেসব প্রতিষ্ঠানের জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 31 জন থেকে 120 জন, সেগুলোকে আমরা ক্ষুদ্র ম্যানুফ্যাকচারিং শিল্প বলবো। এরপর দেখো সেবামূলক ক্ষুদ্র শিল্পতে কি হবে, যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন 20 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 16 জন থেকে 50 জন, তাকে আমরা সেবামূলক ক্ষুদ্র শিল্প বলবো। তাহলে এখানে কি ঘটলো, ম্যানুফ্যাকচারিং ও দেখো যে সেই সেম কাহিনী হলো যে ম্যানুফ্যাকচারিং কিন্তু সেবামূলক শিল্পগুলো থেকে বিনিয়োগকৃত মূলধন কম থাকে এবং শ্রমিকের সংখ্যাও কম থাকে। তাহলে ম্যানুফ্যাকচারিং ক্ষুদ্র এন্টারপ্রাইজে কত থাকবে, বিনিয়োগকৃত মূলধনের সংখ্যা বা পরিমাণ 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা, আর শ্রমিকের সংখ্যা থাকবে 31 জন থেকে 120 জন। আর সেবামূলক ক্ষুদ্র শিল্পতে কি হয় দেখো, এখানে 20 লক্ষ টাকা থেকে 2 কোটি টাকা হবে আমার বিনিয়োগকৃত মূলধন, কিন্তু সেটা অবশ্যই কি প্রতিষ্ঠানের জমি ও কারখানা ভবন কিন্তু বাদ দিয়ে। ঠিক আছে, আচ্ছা, আর শ্রমিকের সংখ্যা কত হবে, 16 জন থেকে 50 জন। ঠিক আছে, এটা হচ্ছে আমার সেবামূলক ক্ষুদ্র শিল্প, আর আগেটা ছিল ম্যানুফ্যাকচারিং ক্ষুদ্র এন্টারপ্রাইজ বা ক্ষুদ্র শিল্প। আচ্ছা, এখন চলো জানি মাঝারি এন্টারপ্রাইজ সম্পর্কে। এখানে কি হবে, যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় 15 কোটি টাকা থেকে 50 কোটি টাকা এবং শ্রমিক সংখ্যা দেখো কত হবে, 121 জন থেকে 300 জন, তাকে আমরা মাঝারি ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ বলবো। তাহলে এখানে আমার মূল্য প্রতিস্থাপন ব্যয় কত হচ্ছে স্থায়ী সম্পদের, 15 কোটি টাকা থেকে 50 কোটি, এবং শ্রমিকের সংখ্যা হবে 121 থেকে 300 জন। তখনই আমরা সেটাকে কি বলবো, মাঝারি ম্যানুফ্যাকচারিং এন্টারপ্রাইজ বলবো। আচ্ছা, এরপর দেখো সেবামূলক মাঝারি এন্টারপ্রাইজ।
যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে, এখানে সবখানি আসলে লেখা বেঁধে রেখে, বুঝছো, দুই একটা জায়গাতে এটা ব্যতি রেখে হবে। তো আমি তো বলেই দিচ্ছি, তো এটা একটু বুঝে নিও যে যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় 2 কোটি টাকা থেকে 30 কোটি টাকা এবং শ্রমিকের সংখ্যা 51 জন থেকে 120 জন, তাকে আমরা সেবামূলক মাঝারি এন্টারপ্রাইজ বলবো। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো বৃহদায়তন শিল্প। এখানে কি ঘটবে? ম্যানুফ্যাকচারিং এ যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবন ব্যতি রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয় সহ 50 কোটি টাকার অধিক এবং শ্রমিকের সংখ্যা দেখো 300 জনের অধিক, তাকে আমরা বৃহদায়তন ম্যানুফ্যাকচারিং শিল্প বলবো। তবে তৈরি পোশাক বা ঘন শ্রম কেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠানে 1000 জন শ্রমিক থাকতে পারে। এরপরে দেখো সেবামূলক বৃহদায়তন শিল্প। এখানে কি হবে? যেসব প্রতিষ্ঠান জমি এবং কারখানা ভবনকে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপনের ব্যয় সহ 30 কোটি টাকার অধিক এবং শ্রমিকের সংখ্যা 120 জনের অধিক, তাকে আমরা সেবামূলক বৃহদায়তন শিল্প বলবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের ছিল উৎপাদন মাত্রার যে বিভিন্ন প্রকারগুলো, সেগুলো সম্পর্কে দুইবার জানলাম। একবার জানলাম হচ্ছে শিল্পনীতি 2010 অনুসারে, আরেকবার জানলাম জাতীয় শিল্পনীতি 2016 অনুসারে। এখন আমি যদি তোমাদের জায়গায় হতাম তাহলে এটাকে কিভাবে পড়তাম সেটা বলতেছি, সেটা ফলো করা না করা তোমাদের ব্যাপার। বাট আমি যদি এখন তোমাদের জায়গায় থাকতাম তাহলে আমি একটা খাতা নিতাম, সেখানে হচ্ছে আমি উপর থেকে মাঝখান করে দুটা ভাগ করতাম খাতাটাকে, অর্থাৎ পেজটাকে আমি ভাগ করে নিতাম। এক পাশে লিখতাম জাতীয় শিল্পনীতি 2010, এক পাশে লিখতাম জাতীয় শিল্পনীতি 2016। 2010-এর ঘরে আমি লিখতাম তোমার এই যে অতি ক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি এবং বৃহদায়তন শিল্প, তার মাঝখানে এরকম সাব ভাগ করে করে, মানে সাব ডিভিশন ওয়েতে এরকম করে লিখে দিতাম যে তোমার এক পাশে লেখা থাকতো ম্যানুফ্যাকচারিং, এক পাশে লেখা থাকতো সেবা। ওকে, এন্ড ওই যে 2010-এর যে ভাগটা, সেখানে থাকতো হচ্ছে 2010 অনুসারে আমার প্রত্যেকটা উৎপাদন মাত্রার তোমার বিনিয়োগকৃত মূলধন কত থাকবে এবং শ্রমিকের সংখ্যা কত থাকবে সেটা লেখা থাকবে। এবং পাশের যে সাইডটা ছিল, যেটা আমার 2016 সাল অনুসরণ করে করা, সেখানে হচ্ছে আমি আবার সেম ওয়েতেই সেই বিনিয়োগকৃত মূলধনের সংখ্যাটা বা পরিমাণটা লিখবো, দেন আমার শ্রমিকের সংখ্যাটা লিখতাম। সো এইভাবে হচ্ছে আমি নিজেকে প্রিপেয়ার করার চেষ্টা করতাম, যাতে আমি মনে রাখতে পারি যে কখন কোনটা অনুসরণ করে কোন মূলধনের পরিমাণ কোথায় কেমন ছিল, শ্রমিকের সংখ্যা কোথায় কেমন ছিল, এগুলো যাতে আমি একটু মনে রাখতে পারি। এর জন্য হচ্ছে আমি এরকম করে একটু নোট করে রাখতাম। সো আমি বলবো যে যদি তোমাদের কাছে মনে হয় যে এভাবে করে করলে তোমাদের জন্য ইজি হবে, তাহলে তোমরা কিন্তু এরকম ভাবে নিজেদের ওয়েতেও বুঝাতে পারো জিনিসগুলোকে। তাহলে না একটু কমপ্লেক্স লাগবে বা কমপ্লিকেটেড লাগে জিনিসগুলো, যে একবার পড়লাম 15 কোটি থেকে 30 কোটি, আবার 15 থেকে 50 কোটি, সো একটু না হজবরল হয়ে যায় জিনিসটা। তো তোমরা তোমাদের সুবিধার্থে কিন্তু এটাকে সুন্দর করে গুছিয়ে খাতার মধ্যে লিখে রাখতে পারো নিজেদের ওয়ে মোতাবেক। ঠিক আছে, আচ্ছা, এরপর চলো জানি কাম্য উৎপাদন মাত্রা। ঠিক আছে, আচ্ছা, কাম্য উৎপাদন মাত্রা হলো উৎপাদনের এমন একটি স্তর যেখানে সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। এটা তাহলে কি? এটা হচ্ছে একটি স্তর বা লেভেল। কিসের লেভেল? উৎপাদনের। এখানে কি হয়? এখানে সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। তুমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার কিন্তু একটা কাম্য মাত্রা আছে। সেটা কি? তুমি চাও যে আমি 1 ঘন্টা পরে পুরা বইয়ের সিলেবাস শেষ করে ফেলবো। সো এখানে কি হলো, তুমি কম এফোর্ট দিয়ে কিন্তু ধরো পুরা সিলেবাস যদি নাও শেষ করতে পারো, ধরো তুমি চিন্তা করলা যে আমি চাই যে আমি 1 ঘন্টায় আমি 50% সিলেবাস কভার করব। ঠিক আছে, বা একটা টপিকের পুরাটা আমি 50% শেষ করবো 1 ঘন্টায়, তাহলে এটা কিন্তু তোমার জন্য একটা কাম্য মাত্রা। তো ঠিক সেভাবেই তোমার একজন উৎপাদকের জন্য কিন্তু তারও একটা কাম্য উৎপাদন মাত্রা রয়েছে। সেটা কি? যে সে চায় যে সে এমন একটা স্তরে পৌঁছাক উৎপাদনের, যেখানে কিনা তাকে সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ পরিমাণ উৎপাদন সে করতে পারে। ঠিক আছে, তো সর্বনিম্ন ব্যয় বলতে কি বোঝাচ্ছে? যে এখানে আমার খরচটা, অর্থাৎ উৎপাদনের যে ব্যয় সমূহগুলো, সেগুলো এখানে সর্বোচ্চ না হয়ে সর্বনিম্ন হবে।
এবং উৎপাদনের পরিমাণ হবে সর্বোচ্চ ওই জায়গাতে, তাহলে আলটিমেটলি কি বলতো, এখানে কিন্তু আমার মুনাফাও সর্বোচ্চ হয়ে থাকে। সেকেন্ড লাইনে দেখো এই কথাটাই বলা যে এখানে মুনাফা কিন্তু সর্বোচ্চ হয়ে থাকে কোথায়, এই কাম্য উৎপাদন মাত্রায়। কেন? কারণ এখানে সর্বনিম্ন ব্যয় সর্বোচ্চ পরিমাণ পণ্য উৎপাদিত হয়। আচ্ছা, এই ছিল হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। এখন চলো জানি মাত্রাজনিত ব্যয় সংকোচ। অধিক একক উৎপাদনের কারণে স্থির ব্যয় ভাগ হয়ে একক প্রতি ব্যয়কে হ্রাস করাকে মাত্রাজনিত ব্যয় সংকোচ বলে। একটু সিম্পল ওয়েতে, তোমার যত ইউনিট প্রোডাকশন বাড়বে, ঠিক আছে, ধরো তুমি আজকে সকাল পর্যন্ত বানাইছো ধরো 100 ইউনিট, ঠিক আছে, আজকে এখন ধরো বানায় ফেলছো 151 ইউনিট, সো এখন তুমি 152, 53 এমন করে আরো একটা করে তুমি বাড়াচ্ছ। এই যে পার ইউনিট প্রোডাকশনটা তোমার বাড়তেছে, সেই সাথে কিন্তু হচ্ছে কি জানো, তোমার যে কোম্পানির যে ফিক্সড কস্ট, যেটাকে আমরা স্থায়ী ব্যয় বলি বা স্থির ব্যয় বলি, সেটা কিন্তু এই প্রত্যেকটা এক্সট্রা যে ইউনিট গুলো আসতেছে সেগুলোর মধ্যে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। সো অ্যাজ আ রেজাল্ট কি হচ্ছে জানো, পার ইউনিট কস্ট কিন্তু তোমার কমা শুরু করতেছে প্রোডাকশনের। সো এটাকেই বলা হচ্ছে মাত্রাজনিত ব্যয় সংকোচ। অধিক একক উৎপাদনের কারণে স্থির ব্যয় ভাগ হয়ে একক প্রতি ব্যয়কে হ্রাস করাকে মাত্রাজনিত ব্যয় সংকোচ বলে। আচ্ছা, মাত্রাজনিত ব্যয় সংকোচ বা মিত ব্যয় উৎপাদনের সর্বোত্তম স্তরকে নির্দেশ করে। মাত্রাজনিত ব্যয় সংকোচনের ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে উৎপাদন ব্যয় হ্রাস পায়। মানে প্রোডাকশন যত বাড়বে, প্রোডাকশন কস্ট বা এক্সপেন্স গুলো কিন্তু তোমার কম হতে থাকবে। বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর জন্য কিন্তু এই মাত্রাজনিত ব্যয় সংকোচের অধিক সুবিধা থাকে। অর্থাৎ এই বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান মাত্রাজনিত ব্যয় সংকোচের অধিক সুবিধা কিন্তু ভোগ করে থাকে এরা, ঠিক আছে। আচ্ছা, এখন চলো জেনে নিই কিছু ইনফরমেশন যেগুলো হচ্ছে জানার জন্য বা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট। ইভেন শুধু অ্যাডমিশন টেস্টকে ফোকাস করে না, তোমার নিজের জানার জন্য কিন্তু এগুলো আসলে একটু জানা দরকার, ঠিক আছে। আচ্ছা, সেগুলো কি দেখো, কোম্পানির উৎপাদন মাত্রা নির্ধারণের ব্যয়কে 2 ভাগে ভাগ করা হয়, সেটা আমরা জানি যদিও, এরপর আরেকবার জানলাম যে কি কি, স্থায়ী ব্যয় ও পরিবর্তনশীল ব্যয়। স্থায়ী ব্যয়ের আরেকটা নাম হচ্ছে স্থির ব্যয়। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখো, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের পরিবর্তন হয় না, অর্থাৎ অপরিবর্তিত থাকে, তাকে স্থায়ী ব্যয় বলে। যেমন দেখো, কারখানা ভাড়া, স্থায়ী কর্মচারীর বেতন, এগুলো কিন্তু স্থায়ী ব্যয়ের উদাহরণ। এরপরে দেখো, উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ হ্রাস বৃদ্ধির ফলে যে ব্যয়ের পরিবর্তন হয় তাকে পরিবর্তনশীল ব্যয় বলে। যেমন দেখো, শ্রমিকের মজুরি, কাঁচামাল ক্রয়ের খরচ, এগুলো হচ্ছে পরিবর্তনশীল ব্যয়ের উদাহরণ। এখন দেখো, দুইটা কথা, একই জিনিস দুইবার লিখছি। দেখো, জাতীয় শিল্পনীতি 2010 সালের উৎপাদনের মাত্রার উপর নির্ভর করে, এটা হচ্ছে ওল্ড সিলেবাস অনুযায়ী। ওকে, কিন্তু তাও আমাদের কি জানতে হবে যে এই যে উৎপাদনের মাত্রাটা কিরকম হবে সেটার কার উপর ডিপেন্ড করতেছে, জাতীয় শিল্পনীতি 2010 সালের উপরে। আচ্ছা, এখন দেখো, জাতীয় শিল্পনীতি 2016 সালের উৎপাদনের মাত্রার উপর নির্ভর করে, এটা হচ্ছে নিউ সিলেবাস অনুযায়ী। দুটোই কিন্তু জেনে রাখতে হবে। অর্থাৎ বর্তমানে তাহলে কি হচ্ছে, উৎপাদন মাত্রার কার উপর নির্ভরশীল, জাতীয় শিল্পনীতি 2016 সালের উপরে নির্ভরশীল। আচ্ছা, এরপর দেখো, উৎপাদিত পণ্যের ব্যয় উৎপাদনকারী প্রতিষ্ঠান আয়তনে কি পরিমাণ উৎপাদন করবে তার সমান উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদন ব্যয় কমে যায়। অর্থাৎ একজন প্রডিউসার বা উৎপাদক সে যে এক্সপেক্ট করে রাখে যে আমি এত ইউনিট প্রোডাকশন করব, সে যখন সে ওই এক্সপেকটেশনটা যখন সে ফুলফিল করে ফেলে বা সেই পরিমাণ যখন সে পণ্য উৎপাদন করে ফেলে, তখন কিন্তু তার উৎপাদন ব্যয় কমে যায়, ঠিক আছে। আচ্ছা, কোনো পণ্য উৎপাদন না করলেও প্রতিষ্ঠানকে যে ব্যয় বহন করতে হয় সেটাকে কি বলে, স্থায়ী ব্যয়। মাত্রাজনিত ব্যয় সংকোচ হচ্ছে উৎপাদন বৃদ্ধির ফলে উৎপাদন ব্যয় হ্রাসের সুযোগ। উৎপত্তিগত দিক থেকে বিশ্বের সর্বপ্রাচীন ব্যবসায় সংগঠন হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি আকারের এন্টারপ্রাইজ। এখন তো চলো জানি যে ক্ষুদ্র ও মাঝারি আকার এন্টারপ্রাইজের তোমার সংগঠনটা কিরকম হয়ে থাকে বা এটার নেচারটা আসলে কি হয়ে থাকে। দেখো, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা সংগঠন এক মালিকানা অংশীদারির ভিত্তিতে হয়ে থাকে,
তাহলে এটা কিভাবে হয়ে থাকে? এক মালিকানা, অর্থাৎ এখানে কিন্তু তোমার কোনো পার্টনার্স থাকে না, এক মালিকানা হয়ে থাকে, অর্থাৎ একজন মালিক থাকে এখানে। ঠিক আছে, আচ্ছা তাহলে চলে এলাম আমাদের লেকচারে যে প্রথম পার্টটা ছিল উৎপাদন মাত্রা, সেটার প্রথম মগজ ধরার যে পার্টটা সেখানে। ঠিক আছে, এখানে তো তোমরা জানোই কি করতে হয়। এখানে হচ্ছে তোমাদেরকে ভিডিওটাকে পজ করতে হবে, খাতা কলম নিয়ে কোশ্চেন্স গুলো দেখে উত্তরগুলো লিখে ফেলতে হবে, এবং পরবর্তীতে ভিডিওটাকে রিট্রিভ করে আমার সাথে কিন্তু কোশ্চেন্স গুলো আরেকবার দেখে উত্তরগুলো কিন্তু মিলিয়ে নিতে হবে। ওকে, তাহলে এখন চট জলদি তাহলে তাড়াতাড়ি করে ভিডিওটাকে পজ করো এবং খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আচ্ছা, তাহলে আমি আশা করবো যে তোমরা এতক্ষণের মধ্যে কোশ্চেন দেখে দেখে উত্তরগুলো লিখে ফেলতে পারছো। তাহলে চলো এবার আমার সাথে কোশ্চেন গুলো একবার দেখো এবং উত্তরগুলো চলো মিলিয়ে নিই। প্রথম কোশ্চেনটা দেখো, উৎপাদন মাত্রা বলতে মোট কিসের পরিমাণকে বোঝায়? এটা তো সবাই পারছো, আমি শিওর একদম। উত্তরটা হচ্ছে উৎপাদন। উৎপাদন মাত্রা বলতে কি বোঝাচ্ছে? যে একজন উৎপাদক সে উৎপাদনের উপকরণগুলোর সমন্বয় ঘটিয়ে এবং তার কলা কৌশলগুলোকে সে সুন্দরভাবে ইউজ করে সে কি পরিমাণ বা কত পরিমাণের উৎপাদন ঘটাচ্ছে, সেটাই তো আমার উৎপাদনের মাত্রা। তাহলে কোশ্চেন যখন ছিল যে উৎপাদন মাত্রা বলতে কিসের পরিমাণ বোঝায়, তাহলে এখানে কি হবে? উৎপাদনের পরিমাণকে বোঝায়। আচ্ছা, এরপরে দেখো আমরা রিসেন্টলি কিন্তু পড়ছি এই জিনিসটা, মানে একদম একটু আগে পড়ছি এটা। দেখো, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজ কোন ধরনের ব্যবসা? এক মালিকানা। ঠিক আছে, আচ্ছা এখন চলো জানি একটা জিনিস। দেখো, সেবা শিল্পের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজ বিনিয়োগের পরিমাণ কত? কোশ্চেনটা দেখে ভাবতেছো যে আচ্ছা এখন তো দুইটা শিল্পনীতি তাহলে জানতে হবে, একটা হচ্ছে 2010, একটা 2016, কিন্তু এখানে তো কিছু লেখা নাই। তাহলে কোনটা বুঝবো? এখানে কি হবে? দেখো, এখানে যদিও আমি উত্তরে অপশনস দিই নেই, তো এক্সামে যদি কখনো এরকম আসে, যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি ধরো যেখানে মার্কেটিং ক্যান্সার করতে হয়, সেখানে ধরো এরকম আসলো, কোনোখানে এরকম ব্র্যাকেটে লেখা নাই যে কোন শিল্পনীতি অনুসরণ করবা, তখন তুমি করবা কি? তুমি যেটা জানো সেটা অপশনে খুঁজবা। অপশনে যদি তুমি দেখো যে 2010 শিল্পনীতি অনুসারে কোন একটা পেয়ে গেছো, তাহলে হচ্ছে ওটা বসাই দিবা এখানে। আর যদি 2016 শিল্পনীতি অনুসারে থাকে তোমার, মানে তুমি যেটা ভাবতেছো যে 2010-এরটা তো নাই, তাহলে 2016টা দেখি আছে কিনা, দেখলা আছে, তাহলে ওখানে এটা দিয়ে দিবা। এখন ভাবতে পারো যে যেহেতু কিছু বলা নেই, এখন অপশনে যদি 2010 এবং 16 দোনোটারই দেওয়া থাকে, এমন সাধারণত হবে না। কারণ হচ্ছে এরকম হওয়ার আসলে চান্স নাই, হলে যে কোনো একটা দেওয়া থাকবে। ঠিক আছে, আর মেইনলি হচ্ছে তোমাকে ব্র্যাকেটের মধ্যে এরকম দেওয়া থাকে যে কোনটা অনুসারে বলতেছে বা করতে হবে তোমাকে। আর যদি না দেওয়া থাকে দেন হচ্ছে তুমি দোনোটাই মিলাই দেখবে যে অপশনে কোনটা আছে, উপযুক্ত অ্যান্সারটা কিন্তু তুমি তখন বসাই দিবা। ওকে, আচ্ছা তো দেখো, সেবা শিল্পের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজ বিনিয়োগের পরিমাণ কত? তো ধরে নিলাম এটা 2010 সালের শিল্পনীতি অনুযায়ী এটা হবে 1 কোটি থেকে 15 কোটি। এরপরে দেখো, ম্যানুফ্যাকচারিং শিল্পের ক্ষেত্রে মাঝারি এন্টারপ্রাইজ বিনিয়োগের পরিমাণ কত 2010 শিল্পনীতি অনুসারে? এভাবে করে বলে দেওয়া থাকে আসলে। হ্যাঁ, 10 কোটি থেকে 30 কোটি, মানে উত্তরটা হচ্ছে 10 কোটি থেকে 30 কোটি। এরপরে দেখো, উৎপাদন শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র এন্টারপ্রাইজ বিনিয়োগের পরিমাণ কত? এখানে দেখো 2016 শিল্পনীতি অনুসারে, ঠিক আছে, 75 লক্ষ থেকে 15 কোটি। ঠিক আছে, আচ্ছা সেবা শিল্পের ক্ষেত্রে ক্ষুদ্র এন্টারপ্রাইজে বিনিয়োগের পরিমাণ কত 2010 শিল্পনীতি অনুসারে? 5 লক্ষ থেকে 1 কোটি। এভাবে হচ্ছে মূলত এই যে উৎপাদনের মাত্রার যে প্রকারভেদ, ওইখান থেকে কিন্তু এরকম ভাবে কোশ্চেন এসে পড়বে। ঠিক আছে, তো তোমরা হচ্ছে তোমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নোট বানাও যে কিভাবে তোমরা মনে রাখতে পারো। আমি তোমাদেরকে বললাম যে আমি তোমাদের জায়গায় থাকলে কিভাবে লিখতাম, সেটাও বলে দিলাম। ওকে, আচ্ছা এরপর দেখো, ক্ষুদ্র ও মাঝারি এন্টারপ্রাইজে প্রাথমিক অবস্থায় কে মূলধন যোগান দেয়? এটা খুবই একদম ইজি কোশ্চেন ছিল, সেটা হচ্ছে মালিক। কারণ আমরা জানি এটা কি ধরনের ব্যবসা, একটা এক মালিকানা ব্যবসা। তো এক মালিকানা ব্যবসাতে মূলধন প্রথমে বা প্রাথমিকভাবে যোগান দেয় কে? মালিক। এরপরে দেখো, কিসের পরিমাণ বৃদ্ধি করা উৎপাদনের মাত্রার মুখ্য উদ্দেশ্য? উৎপাদনের, অর্থাৎ উৎপাদনের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে উৎপাদনের মাত্রার মুখ্য উদ্দেশ্য। তাহলে আজকের না অ্যাকচুয়ালি এই লেকচারের প্রথম পার্ট যেটা, সেটার সর্বশেষ কোশ্চেনটা হচ্ছে
সর্বোচ্চ দক্ষতা কাজে লাগিয়ে সর্বনিম্ন উৎপাদন করাকে কি বলে? কাম্য উৎপাদন। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের লেকচারের আমরা দ্বিতীয় পার্টটা এখন শুরু করব, সেটা হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদন। এটা হচ্ছে আমাদের লেকচারের আজকে দ্বিতীয় অংশটা। সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলতে কি বোঝায় সেটা আগে জানি। সামষ্টিক পর্যায়ে উৎপাদন বলতে সামগ্রিক উৎপাদন ব্যবস্থাকে বোঝায়। সামষ্টিক অর্থনীতিতে একটি অর্থ ব্যবস্থাকে একত্রিত করে জাতীয় উৎপাদন ব্যবস্থা হিসেব করা হয়। ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থাকেও একত্রিত করে জাতীয় উৎপাদন ব্যবস্থা হিসাব করা হয়। ঠিক আছে, তাহলে কি হইলো? সামষ্টিক অর্থনীতিতে একটি অর্থ ব্যবস্থাকে একত্রিত করে জাতীয় উৎপাদন ব্যবস্থা হিসাব করা হয়। আবার দেখো, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থাকেও একত্রিত করে জাতীয় উৎপাদন ব্যবস্থা হিসাব করা হয়। রাষ্ট্রের ক্ষুদ্র ক্ষুদ্র একক উৎপাদন ব্যবস্থাকে সামগ্রিকভাবে জাতীয় আয়ের হিসেবে বিবেচনা করা হয়। তাহলে একটা জিনিস তো বুঝতেই পারতেছো যে সামষ্টিক পর্যায়ে উৎপাদনের কথা বলতেছে, মানে ম্যাক্রো লেভেলে প্রোডাকশনের কথা বলতেছে। এখানে তাহলে আমার কি আসবে? ওই যে তোমার ন্যাশনাল আয়, ইনকাম গুলা কি আসলে, তারপর যে মাথা পিছু আয়, তারপরে তোমার এনএনপি, জিডিপি, এইগুলো সম্পর্কে আমরা জানবো। এতক্ষণ বা আগে আমরা যেগুলোর মধ্যে আটকানো ছিলাম সেটা ছিল, বা তোমার যেটার মধ্যে আমরা কনফাইন্ড ছিলাম সেটা ছিল যে আমার একটা কোম্পানির কিরকম লাভ ক্ষতি হচ্ছে বা একটা কোম্পানির কিরকম ইনকাম হচ্ছে। এখন আমরা জানবো যে পুরো মানে সবার অর্থনীতিতে আসলে কন্ট্রিবিউশনটা কিভাবে কাউন্ট করা হয়, কিভাবে কি করা হয়। এটা হচ্ছে সামষ্টিক পর্যায়ে উৎপাদনটা আসলে। হ্যাঁ, আচ্ছা এরপরে দেখো, মোট জাতীয় উৎপাদন হলো একটি দেশের নির্দিষ্ট সময়, সে নির্দিষ্ট সময়টা কি? সাধারণত এক বছরের মধ্যে যে পরিমাণ পণ্য দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার সমষ্টি। তাহলে মোট জাতীয় উৎপাদন কোনটা? মোট জাতীয় উৎপাদন হলো একটি দেশের নির্দিষ্ট সময়, সাধারণত সে সময়টা হচ্ছে এক বছরের মধ্যে যে পরিমাণ পণ্য দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার সমষ্টিকে বোঝায়। কোন দেশের একটি নির্দিষ্ট সময়, সাধারণত এক বছরে একটি আর্থিক বছরে বৈধভাবে উৎপাদিত সকল পণ্য ও সেবার সমষ্টিকে জাতীয় উৎপাদন বলে। তাহলে ন্যাশনাল প্রোডাকশন কাকে বলতেছে? কোন দেশের একটি নির্দিষ্ট সময়, সাধারণত সে সময়টা এক বছরই হয়ে থাকে, একটি আর্থিক বছরে বৈধভাবে, অবৈধভাবে না, বৈধভাবে উৎপাদিত সকল পণ্য ও সেবার সমষ্টিকে জাতীয় উৎপাদন বলে। মোট জাতীয় উৎপাদন অবচয়জনিত কোনো প্রকার জটিলতা না থাকায় সামষ্টিক উৎপাদন পরিমাপ করা আসলে সহজ। যেহেতু মোট জাতীয় উৎপাদনে অবচয়জনিত কোনো খরচ নাই, তখন কি হয়, বা সেই প্রকার কোনো জটিলতা নাই, এর জন্য আমরা সামষ্টিক উৎপাদন পরিমাপ করতে পারি বা এটা সহজ হয়ে যায়। এরপর দেখো, মোট জাতীয় উৎপাদন দ্বারা দেশের জনগণের মাথা পিছু আয় কিন্তু নির্দেশ করা যায় না। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন দ্বারা কিন্তু আমরা বলতে পারবো না যে এই দেশের জনগণের মাথা পিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম আসলে এত, এটা কিন্তু আমরা বলতে পারবো না। এখন চলো জানি জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলতে কি বোঝায়। একটি দেশের সময় সাধারণত এক বছরে কোন দেশের অভ্যন্তরে, অর্থাৎ উইদিন দ্য ন্যাশনাল বাউন্ডারি, অভ্যন্তরে দেশের জনগোষ্ঠী এবং বিদেশি নাগরিক, অর্থাৎ এ দেশীয় যে নাগরিকরা রয়েছে তারা এবং বিদেশ থেকে আগত যারা রয়েছে আমাদের দেশে তারা, সে বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য সামগ্রীর বাজার মূল্য সমষ্টিকে সে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলা হয়। আবার যদি বলি, একটি নির্দিষ্ট সময়, সাধারণত সে সময়টা হয় এক বছরে, সো ওই এক বছরে কোন দেশের অভ্যন্তরে দেশের জনগোষ্ঠী এবং বিদেশি নাগরিক কর্তৃক উৎপাদিত পণ্য সামগ্রীর বাজার মূল্য সমষ্টিকে সে দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বা গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বলে। একটি দেশের জিডিপি পরিমাপের ক্ষেত্রে ওই দেশের স্থায়ী ভোগ ব্যয়, অস্থায়ীভাবে ব্যক্তিগত অভ্যন্তরীণ বিনিয়োগ এবং সরকারি ব্যয় প্রকৃতি ভিত্তি হিসেবে বিবেচনা করা হয়। একটি দেশের এক বছরের মোট বিনিয়োগ, সরকারি ব্যয় এবং নিট রপ্তানির যোগ করে
মোট দেশজ উৎপাদন বা জিডিপি পাওয়া যায়। বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বলতে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশি এবং বিদেশি নাগরিকগণ মিলে এক বছরে যে পরিমাণ দ্রব্য সামগ্রীর সেবা কর্ম উৎপাদন করে তার সমষ্টিকে বোঝায়। জিডিপি বাজার মূল্যে হিসাব করা হয়। মোট উৎপাদনের দেশে মোট দেশজ উৎপাদনের ক্ষেত্রে দেশে বিদেশে বিনিয়োগের মাধ্যমে সৃষ্ট উৎপাদন করা হয়। আচ্ছা, এই কথাটার মানে হচ্ছে যে আমরা কিন্তু যে জিডিপি যেটা সেটা কিন্তু আমাদের দেশে যদি কোনো বিদেশি এসে বিনিয়োগ করে সেটাও কিন্তু আমরা অ্যাড করব। এক কথায় আমাদের দেশের বাউন্ডারির ভিতরে বা যে কোনো দেশের ন্যাশনাল বাউন্ডারির ভিতরে যা কিছু উৎপাদন করা হবে সেটাই আমরা কি বলবো, জিডিপি। কিন্তু দেখো, মোট দেশজ উৎপাদনে বিদেশে অর্থাৎ আমাদের দেশে না অন্য কোনো দেশে দেশীয় বিদেশি বিনিয়োগ থেকে সৃষ্ট উৎপাদন কিন্তু বাদ দেওয়া হয়। আর একটু যদি ভেঙে বলি, আমাদের দেশের ভিতরে ধরো আমাদের দেশের মানুষজন এবং বিদেশের মানুষজনরা এসে ইনভেস্ট করলো এবং প্রোডাকশন করলো, সেটা কিন্তু আমরা জিডিপিতে কাউন্ট করব। কিন্তু আমাদের দেশের মানুষ এবং অন্যান্য দেশের মানুষ ধরো অন্য একটা দেশে গিয়ে প্রোডাকশন করতেছে, ইনভেস্ট করলো এবং প্রোডাকশন করতেছে, সেটা কিন্তু আমরা আমাদের দেশের জিডিপিতে কাউন্ট করব না। ঠিক আছে? আচ্ছা, সমীকরণের মাধ্যমে দেখালে মোট দেশজ উৎপাদনটা কেমন হবে সেটা দেখি। জিডিপি ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। তাহলে সি এর ফুল ফর্মটা কি? কনজাম্পশন, আই হচ্ছে ইনভেস্টমেন্ট, জি হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। ঠিক আছে? আচ্ছা, এরপর চলো জানি জিএনপি। একটু আগে জানলাম জিডিপি, এখন জানবো জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এটা কি হবে দেখো, কোন নির্দিষ্ট সময় সাধারণত এক আর্থিক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্য সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে বা জিএনপি বলে বা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বলে। কি হলো এখানে? কোন নির্দিষ্ট সময় সাধারণত এক আর্থিক বছরে যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্য সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন বলে। জিএনপির সাথে কোন দেশের নির্দিষ্ট আর্থিক বছরে আমদানি রপ্তানির পরিমাণ যোগ করে প্রকৃত জাতীয় আয় নির্ণয় করা হয়। কি করলাম আমরা? জিএনপির সাথে কোন নির্দিষ্ট আর্থিক বছরে আমদানি রপ্তানির পরিমাণ যখন আমরা যোগ করে দিব তখন আমরা সেখানে কি পাবো? ন্যাশনাল ইনকাম পেয়ে যাব। আচ্ছা, এরপরে দেখো, দেশের বাইরে নাগরিকদের উৎপাদন আয় জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হয়। তাহলে কি বলা যায় না যে জিডিপি আর জিএনপির মধ্যে এইখানে পার্থক্যটা? জিডিপিতে কিন্তু আমার দেশে মানে উইদিন দ্য ন্যাশনাল বাউন্ডারি যদি বাইরের দেশের মানুষ এসেও ইনভেস্ট করে প্রোডাকশন করে সেটাকেও কিন্তু আমরা কি করি? জিডিপিতে কিন্তু অন্তর্ভুক্ত করি। কিন্তু জিএনপিতে কি হবে? দেশের বাইরে নাগরিকদের উৎপাদন আয়ও জাতীয় উৎপাদনে অন্তর্ভুক্ত হয়। অর্থাৎ আমার দেশে যে নাগরিকরা রয়েছে তারা যদি অন্যান্য দেশে গিয়ে যে রেমিটেন্স পাঠায় আর কি, সেটাও কিন্তু জিএনপিতে অ্যাড হয়। জিএনপির ক্ষেত্রে কেবলমাত্র চূড়ান্ত দ্রব্য ও সেবা অন্তর্ভুক্ত করতে হবে, চূড়ান্ত যেটা। ঠিক আছে, ধরো তুমি অর্ধেক বানায় রেখে দিলা যে অন্য কোনো কোম্পানি সেটাকে আবার প্রসেসিং এর মাধ্যমে এরপর সেল করবে, সেগুলো কিন্তু আমরা জিএনপিতে অন্তর্ভুক্ত করব না। এটা হচ্ছে যেটা আমার ফিনিশড প্রোডাক্ট থাকবে সেটা কি আমরা জিএনপিতে অন্তর্ভুক্ত করব। এখানে বলা হচ্ছে দেখো, জিএনপি এর ক্ষেত্রে কোনো প্রকার মাধ্যমিক দ্রব্য ও সেবা থাকবে না, অবৈধ আয়োজিত অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, মানে অবৈধ উপায় যদি কোনো প্রোডাক্ট আমি উৎপাদন করি সেটা কিন্তু আমার জিএনপিতে ইনক্লুডেড হয় না। আচ্ছা, দুটো উপায় মোট জাতীয় উৎপাদন পরিমাপ করা হয়। তাহলে কি হলো? দুইটা উপায় আমরা কি পাবো? জিএনপি পাবো। যেমন দেখো, আয় পদ্ধতি আর এটা হচ্ছে ব্যয় পদ্ধতি। তাহলে এই দুইটা পদ্ধতির মাধ্যমে আমরা জিএনপি পেয়ে থাকি। আচ্ছা, তাহলে আয় পদ্ধতির সূত্র বা আয় পদ্ধতিতে কিভাবে বের করে সেটা একটু দেখিনি। এই দৃষ্টিকোণ থেকে মোট জাতীয় উৎপাদন পরিমাপ করার ক্ষেত্রে উৎপাদনের বিভিন্ন উপাদানের আয়ের হিসাব করা হয়। অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত থাকে উৎপাদনের 4টি উপাদান আমরা জানি, সেগুলো কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। তাহলে এই 4টা থেকে যে আয় পাওয়া যায় সে আয়কে আমরা যোগ করব। তাহলে সেই যোগফল হলো মোট জাতীয় উপাদান।
তাহলে মোট জাতীয় উপাদান যে তোমার আয় পদ্ধতিতে কি বললো, যে আমাদের যে উৎপাদনের যে উপকরণ রয়েছে সেই চারটা থেকে যে আয় আসে আমরা সেটাকে যোগ করে কি পাবো, মোট জাতীয় উপাদান পাবো। কারণ কি দেখো তো, অর্থনীতির ভাষায় ভূমি থেকে কি পাওয়া যায়, খাজনা পাওয়া যায়, শ্রম থেকে কি পাওয়া যায়, মজুরি পাওয়া যায়, মূলধন থেকে কি পাওয়া যায়, সুদ পাওয়া যায়, এবং সংগঠন থেকে মুনাফা পাওয়া যায়। তাহলে এই চারটা যে আমরা আয় পেলাম সেই চারটাকে আমরা যখন যোগ করব তখন আমরা কি পাবো, মোট জাতীয় উপাদান পাবো। সেটা আমরা কেমনে পেলাম, আয় পদ্ধতির সূত্র অনুযায়ী। তাহলে সেই সূত্রটা কি, তাহলে সেটা দেখে নি। জিএনপি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর অর্থাৎ বড় হাতের আর প্লাস ক্যাপিটাল ডাব্লিউ প্লাস স্মল লেটার আর প্লাস স্মল লেটার পি। আর দিয়ে কি বুঝাচ্ছে, অর্থাৎ যে ক্যাপিটাল লেটার আর ছিল সেটাতে বোঝায় রেন্ট, এরপর হচ্ছে আমার ডাব্লিউ দিয়ে বোঝায় ওয়েজেস, এরপর আর দিয়ে বোঝায় রেট অফ ইন্টারেস্ট, আর পি দিয়ে বোঝায় প্রফিট। সো এই রেন্ট দেওয়া মানে বুঝাচ্ছে যে আমি যে ভাড়া প্রদান করতেছি বা খাজনা দিচ্ছি বা তোমার আর বাকি যেসব ভাড়া টাড়া দিতে লাগে সেখানে, সেটা বোঝায়। তারপর শ্রমের যে মজুরি সেখানে আমি যেটা পাচ্ছি সেটা, তারপরে তোমার ক্যাপিটাল ইনভেস্ট করা থেকে যে সুদ পাচ্ছি সেটা, এবং আমি যে অর্গানাইজেশন চালাচ্ছি সেখান থেকে যে প্রফিট পাই এগুলো। সো এটা যখন পুরো সামগ্রিক ভাবে যখন এগুলোকে যোগ করা হয় তখন সেটাকে আমরা কি বলবো, আয় পদ্ধতির সূত্রে পাওয়া মোট জাতীয় উপাদান। তাহলে এটা ফর্মুলাটা কি, জিএনপি ইজ ইকুয়ালস টু আর প্লাস ডাব্লিউ প্লাস আর পি। তো এখানে একটা আর মানে বুঝায় রেন্ট, আর ছোট হাতের আরটা মানে বুঝাচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। আচ্ছা, এরপর চলো জানি ব্যয় পদ্ধতি সূত্রটা কি। এখানে হচ্ছে তোমার ঠিক আগেরটার মতনই, কিন্তু এখানে কি হবে, আমরা সব ব্যয়গুলাকে যোগ করব এবং সেখান থেকে মোট জাতীয় উপাদান পেয়ে থাকবো। যেমন দেখো এটার ফর্মুলাটা কি, জিএনপি ইজ ইকুয়ালস টু সি প্লাস আই প্লাস জি, যেটা কিন্তু মনে করে দেখতে পারো যেটা হচ্ছে আমাদের জিডিপি এর ফর্মুলা ছিল, সি প্লাস আই প্লাস জি। তার সাথে আমরা আরেকটা জিনিস যোগ করব, সেটা কি, এক্সপোর্ট থেকে যখন আমরা ইম্পোর্টকে মাইনাস করব তখন একটা যে ভ্যালু পাবো সেই ভ্যালুটাকে আমরা সি প্লাস আই প্লাস জি অর্থাৎ জিডিপির সাথে যোগ করে দিব। তাহলে যখনই আমরা সেটাকে যোগ করে দিলাম জিডিপির সাথে তখন কি পাবো, জিএনপি পাবো। তাহলে জিএনপি এর ফর্মুলাটি কি, সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম, অর্থাৎ এক্সপোর্ট থেকে ইম্পোর্টটাকে আমি যখন বাদ দিয়ে দিলাম তখন আমি যে ভ্যালুটাকে পাবো সেটাকে আমি সি প্লাস আই প্লাস জি এর সাথে যোগ করে দিব। তাহলে সি বলতে কি বুঝাচ্ছে, কনজাম্পশন, আই মানে ইনভেস্টমেন্ট এক্সপেন্ডিচার, জি মানে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, এক্স মানে এক্সপোর্ট, এম মানে ইম্পোর্ট। এরপর চলো জানি আমরা এনএনপি সম্পর্কে। হ্যাঁ, তাহলে এনএনপি বলতে কি বোঝায়, এনএনপি ফুল ফর্ম হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট। এনএনপি কি, নেট ন্যাশনাল প্রোডাক্ট। কোন দেশের একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বা অবচয়জনিত ব্যয় যদি বাদ দেওয়া হয় তাকে নিট জাতীয় উৎপাদন বলে বা এনএনপি বলে বা নেট ন্যাশনাল প্রোডাক্ট বলে। কি হলো তাহলে আমার এখানে, কোন দেশের একটি নির্দিষ্ট সময় সাধারণত এক বছরে মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতি ব্যবহারজনিত ক্ষয়ক্ষতি বা অবচয়, যেটাকে আমরা ডেপ্রিসিয়েশন বলে থাকি ইংলিশে, এই অবচয়জনিত ব্যয় যদি বাদ দেওয়া হয় তার থেকে আমরা কি পাবো, নিট জাতীয় উৎপাদন বা নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি পেয়ে থাকবো। মোট জাতীয় উৎপাদনের জন্য সারা বছর ধরে বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয়। ব্যবহারের ফলে কিন্তু এইসব যন্ত্রপাতির কিছু ক্ষয়ক্ষতি হয়ে থাকে। কি হলো ঘটনাটা, মোট জাতীয় উৎপাদনের জন্য কিন্তু সারা বছর ধরে বিভিন্ন যন্ত্রপাতি কিন্তু ব্যবহার হতেই থাকে, তো সেগুলোর জন্য কিন্তু তার একটা ক্ষয়ক্ষতি হয়ে যায়। তো এখন আমরা কি করব, সে ক্ষয়ক্ষতির যে পরিমাণটা সেটাকে আমরা মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিয়ে দেব। দেখো এই ক্ষয়ক্ষতির পরিমাণ মোট জাতীয় উৎপাদন থেকে বাদ দিয়ে নিট জাতীয় উৎপাদন পাওয়া যায়। অর্থাৎ মোট জাতীয় উৎপাদন থেকে আমরা কি করব, মূলধনের অবচয় জনিত ব্যয় বাদ দিয়ে দিব। তাহলে দেখো তো ফর্মুলাটা কি হলো, এনএনপি ইজ ইকুয়ালস টু জিএনপি মাইনাস সিসিএ। ওকে, তাহলে এনএনপি তো আমরা জানি নেট ন্যাশনাল প্রোডাক্ট, জিএনপি হচ্ছে গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, তাহলে সিসিএ কি, সিসিএ হচ্ছে ক্যাপিটাল কনজাম্পশন অ্যালাউন্স। আচ্ছা, তো তোমাদের কিন্তু এই জিনিসগুলো কিন্তু দেখা যাবে এক্সামে।
খুব রেয়ার এমন হয় যে তোমাদেরকে এগুলো ভেঙে ভেঙে বের করতে হবে। এগুলো না এইভাবে, এই কথাগুলো এইভাবেই লেখা থাকে যে সিসিএ, এগুলো বাংলাতে তখন লেখা থাকবে। আমরা যখন ম্যাথমেটিক্যাল 2-1টা কোশ্চেন দেখবো তখন দেখবো এগুলো দেখতে পাচ্ছ। এরকম করে দেওয়া থাকবেন, জাস্ট তোমাকে প্লাস মাইনাস করে বের করতে হবে। আর এমনও কোনো সংখ্যা তোমাকে দিবে না যে তোমাকে আসলে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। এমনই তোমাকে সংখ্যাগুলো দিবে যেগুলো তুমি নর্মালি হাতে কলমে বের করে ফেলতে পারবা। আচ্ছা, এখন তাহলে আমরা জানি জাতীয় আয় বলতে কি বোঝায়। ঠিক আছে, আচ্ছা জাতীয় আয় কি? তাহলে কোন নির্দিষ্ট সময় একটি দেশের নাগরিকগণ যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলা হয়। কি হলো কোন নির্দিষ্ট সময়, ওইটা কিন্তু তোমার নির্দিষ্ট সময়টা কিন্তু সবসময় তোমার ওই এক আর্থিক বছরকে বোঝায়। তাহলে কোন নির্দিষ্ট সময় একটি দেশের নাগরিকগণ যে পরিমাণ পণ্য ও সেবা উৎপাদন করে তার আর্থিক মূল্যকে জাতীয় আয় বলা হয়। 3টি পদ্ধতিতে মূলত জাতীয় আয় পরিমাপ করা হয়, যথা উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি এবং ব্যয় পদ্ধতি। ঠিক আছে, তাহলে চলো এগুলো একটু জেনে নিই। উৎপাদন পদ্ধতি কোনটা? এ পদ্ধতিতে কোন নির্দিষ্ট সময়ের একটি দেশের সকল বস্তুগত ও অবস্তুগত অর্থাৎ তোমার পণ্য ও সেবার বাজার মূল্যই হলো জাতীয় আয়। মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স, দেখো পরোক্ষ কর, হস্তান্তরিত পাওনা, সরকারি প্রতিষ্ঠানের চলতি উদ্বৃত্ত বাদ দিয়ে সরকারি ভর্তুকি আমরা কি করব? যোগ করে দিব, এবং তখন আমরা কি পাবো? জাতীয় আয় পাবো। কি হলো এখানে? মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স, পরোক্ষ কর, হস্তান্তরিত পাওনা, সরকারি প্রতিষ্ঠান চলতি উদ্বৃত্ত, এগুলা থেকে আমরা কি বাদ দিব? সরকারি ভর্তুকিটা বাদ দিব। এগুলা বাদ দিয়ে আমরা সরকারি ভর্তুকিটা যোগ করে দিব। ঠিক আছে, তাহলে তখন আমরা কি পাবো? সেখানে আমরা জাতীয় আয় পেয়ে যাব। সূত্র দেখলে দেখো একটু ক্লিয়ার হবা। সূত্র হচ্ছে জাতীয় আয় ইজ ইকুয়াল টু মোট জাতীয় উৎপাদন মাইনাস মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স মাইনাস পরোক্ষ কর মাইনাস হস্তান্তর পাওনা মাইনাস সরকারি প্রতিষ্ঠানের চলতি উদ্বৃত্ত যোগ সরকারি ভর্তুকি। তাহলে জাতীয় আয় যখন আমরা উৎপাদন পদ্ধতিতে বের করব তখন শুধুমাত্র সরকারি ভর্তুকিটা কিন্তু আমরা যোগ করে থাকবো। ঠিক আছে, আর বাকি সবকিছু কিন্তু মোট জাতীয় উৎপাদন থেকে আমরা বাদ দিয়ে দিব। যেমন দেখো, মোট জাতীয় উৎপাদন থেকে আমরা কি কি বাদ দিলাম? মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স বাদ দিলাম, পরোক্ষ কর বাদ দিলাম, হস্তান্তর পাওনা বাদ দিলাম, এবং সেই সাথে সরকারি প্রতিষ্ঠানের চলতি উদ্বৃত্ত বাদ দিলাম। ওখানে আমি যে ভ্যালুটা পাবো সেটার সাথে আমি সরকারি ভর্তুকিটাকে অ্যাড করে দিব। তাহলে আমি কি পাবো? উৎপাদন পদ্ধতির মাধ্যমে জাতীয় আয় পেলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আয় পদ্ধতি। এই পদ্ধতিতে নির্দিষ্ট সময় কোন দেশে পণ্য ও সেবা উৎপাদনে নিয়োজিত বিভিন্ন উপকরণ কর্তৃক অর্জিত আয়কে যোগ করে জাতীয় আয় পরিমাপ করা হয়। অর্থাৎ এখানে আমি সব আয়গুলাকে যোগ করব। আচ্ছা, তার থেকে আমি একটা জিনিসকে বাদ দিব, সেটা আমরা সামনে জানবো। চলো আগে দেখে দিই। উৎপাদনের 4টি উপকরণ আমরা জানি কি কি? ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। এদের থেকে যে খাজনা, মজুরি, মুনাফা, আয় আমরা পাই সেগুলো হচ্ছে আমাদের জাতীয় আয়, যেটা আয় পদ্ধতিতে আমরা বের করব সেখানে লাগবে। ঠিক আছে, তাহলে সূত্রটা কি? জাতীয় আয় ইজ ইকুয়াল টু খাজনা প্লাস মজুরি প্লাস সুদ প্লাস মুনাফা, আর বাদ দিব কি? হস্তান্তর পাওনা। এইগুলা কিন্তু তোমরা একটুখানি নোট করে রেখো। হ্যাঁ, তাহলে জাতীয় আয় আয় পদ্ধতিতে আমরা কিভাবে বের করতে পারি? খাজনা যোগ মজুরি যোগ সুদ যোগ মুনাফা মাইনাস হস্তান্তর পাওনা। ঠিক আছে, আচ্ছা এরপর চলো সর্বশেষ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ব্যয় পদ্ধতি। তাহলে আমরা এখন ব্যয় পদ্ধতির মাধ্যমে কিভাবে করে জাতীয় আয় পেতে পারি সেটা দেখে নিই। এই পদ্ধতিতে নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে একটি দেশের বিভিন্ন খাতের সকল ব্যয় যোগ করে জাতীয় আয় নির্ধারণ করা হয়। তাহলে জাতীয় আয় ইজ ইকুয়াল টু ব্যক্তিগত ভোগ যোগ মোট অভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগ ব্যয় যোগ নিট বৈদেশিক বিনিয়োগ সরকারি ব্যয়। তোমাকে কিন্তু কোয়েশ্চেনে যে এরকম করে দেওয়া থাকবে, বুঝছো, যে ব্যক্তিগত ভোগ দেওয়া, ধরো $10,000 এমন করে দেওয়া, মোট অভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগ ব্যয় ধরো এরকম দেওয়া
$15,000 এরকম করে দেওয়া থাকবে আসলে। হ্যাঁ, তুমি জাস্ট এগুলোকে যোগ করে দিবা, যে উত্তরটা আসবে এটাই হচ্ছে তোমার উত্তর। সো ওরকম ক্রিটিক্যাল আসলে কখনই আসে না, বা টিচাররাও তো আসলে জানে, তাই না, যে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারতেছো না। সো এগুলো কিন্তু টিচাররাও বিবেচনা করে। হ্যাঁ, তবে 1-2টা ক্রিটিক্যাল আসে, কারণ একটু তো তোমাদেরকে একটু তো আটকানোর চেষ্টা তো করবেই, তাই না? তাহলে তো সবাই চান্স পেয়ে যাবে যদি একটু ক্রিটিক্যাল না করে। আচ্ছা, তো আমি একটা কথা একটু বলে রাখি, আমার যতগুলো কথাবার্তা থাকে কোয়েশ্চেন্স রিলেটেড, সেগুলো না আমি একদম প্রথম দিনই বলছিলাম, যে প্রথম লেকচারই হয়তো বলছি কথাটা, যে মূলত বিজনেস স্টুডেন্টদের কিন্তু আমাদের দেশে প্রথম চয়েসটা কিন্তু অন অ্যান এভারেজ ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটই কিন্তু থাকে। সো আমি যখন কথাগুলো বলি না, তো তখন কিন্তু আমি সেই সি ইউনিটের কথাগুলো ভেবেই বলি, কারণ তুমি যদি একবার সি ইউনিটের ব্যাপারটা বুঝে ফেলো, তখন না তোমার কাছে অন্যান্য ইউনিভার্সিটি যেখানে মার্কেটিং এই সাবজেক্টটাকে অ্যান্সার করতে হয়, ওইগুলো না তুমি তখন আরো ইজিলি বুঝতে পারবা। কারণ এটা একটু বলা হয় যে তুমি যদি সি ইউনিটের প্রিপারেশনটা মোটামুটি ধরে ফেলতে পারো যে কিভাবে কি পড়তে হবে, তো তোমার বাকিগুলোও না আর একটু জোর দিলেই তোমার বাকি ইউনিভার্সিটির প্রিপারেশন গুলো কিন্তু হয়ে যায়। সো ওই হিসাব করে বা ওই কোশ্চেন্স গুলো অ্যানালাইসিস করি আমি নিজে, যেরকম তোমাদেরকে কিছু সাজেশন দিতে চাই ওইভাবে করে আসলে বললাম। ঠিক আছে, তাহলে আসো আবার পরে ফেরত আসি। তাহলে ব্যয় পদ্ধতিতে কি হইলো, আমরা ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় কিভাবে পেলাম, ব্যক্তিগত ভোগ যোগ করলাম, মোট অভ্যন্তরীণ বেসরকারি বিনিয়োগ ব্যয় যোগ করলাম, সেটার সাথে আমরা কি যোগ করব, নিট বৈদেশিক বিনিয়োগ সরকারি ব্যয়কেও যোগ করব। তাহলে এখানে কিন্তু আমার সবকিছু কি হইলো, ব্যয়গুলাকে আমরা যোগ করলাম, আয় পদ্ধতিতে কিন্তু সব আয়গুলাকে যোগ করলাম, এবং উৎপাদনে কিন্তু আমরা সব উৎপাদন রিলেটেড যার কিছু ছিল সেগুলাকে আমরা যোগ করলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখো জাতীয় আয় পরিমাপের কিছু সমস্যা আছে। এতক্ষণ কিন্তু আমরা জানলাম যে তোমার জাতীয় আয় আমরা কিভাবে বের করতে পারি, কয়টা পদ্ধতিতে বের করতে পারি, এগুলো জানলাম। এখন জানবো যে জাতীয় আয় পরিমাপের কিছু সমস্যা রয়েছে আসলে। প্রথম সমস্যাটা দেখো, সার্বিক তথ্যের অভাব। এটা যে শুধু যে আমাদের দেশে তা না, বিশ্বাস করো দুনিয়ার প্রত্যেকটা দেশে কম বেশ কিন্তু এই সমস্যাগুলো থেকেই থাকে, কম বেশ। আমি বলবো না যে হয়ই না কোনো দেশে, বাট কম বেশ সব দেশে এগুলো হয়ে থাকে। প্রথমটা কি, সার্বিক তথ্যের অভাব। এখন বাকি দেশের কথা বাদ দিয়ে যদি শুধু আমাদের দেশের কথা বলি, তুমি দেখবা যে আমাদের দেশে কিন্তু ইনফরমেশনের কিন্তু অনেক অভাব থাকে। ঠিক আছে, গভর্নমেন্টের যে ইনফরমেশন গুলো থাকে সেগুলো কিন্তু অনেক ল্যাকিংস থাকে এই জায়গাগুলোতে। সেটার জন্য যেরকম তোমার কর্তৃপক্ষ দায়ী থাকে, সেটার জন্য কিন্তু তোমার এই দেশের নাগরিকরাও দায়ী থাকে। আমরাও দেখবা অনেক সময় সুষ্ঠু বা একদম এক্সাক্ট ইনফরমেশনটা কিন্তু দিতে চাই না। সেখানে কি হইলো, আমার সার্বিক তথ্যের অভাব ঘটলো। আচ্ছা, এরপরে দেখো দ্বৈত গণনা। আচ্ছা, এটাকে বলা হয় জাতীয় আয় পরিমাপের সবচাইতে বড় সমস্যা। এটা দ্বৈত গণনা, অর্থাৎ ডাবল কাউন্টিং। মানে ধরো তুমি একবার একটা আয় ধরে রাখলা, যে ধরো ওই আয়টা ছিল তোমার $5,000, ঠিক আছে, তুমি এরপরে ভুলে আবার $5,000 যোগ করলা বা কোনোখানে অ্যাড করলা ইনফরমেশনটা, তো তখন এখানে তোমার এক্সাক্ট ছিল কত, $5,000 আয়, কিন্তু তুমি সেখানে কি করবা, এখন যখনই তুমি বাকি জিনিসপত্র বের করতে যাবা তখন কিন্তু সেখানে শো করবে $10,000 আয়। এই দ্বৈত গণনা কিন্তু সবচাইতে সমস্যাজনক একটা বিষয় জাতীয় আয় পরিমাপের জন্য, কারণ দ্বৈত গণনার কারণে কখনোই এক্সাক্ট বা অ্যাকুরেট অ্যামাউন্টটা আসতে চায় না। এটা কম বেশ সব দেশই হয়ে থাকে, তবে যেই দেশে হচ্ছে টেকনোলজিক্যালি অনেক বেশি আন্ডার ডেভেলপ, সেই দেশে হচ্ছে দ্বৈত গণনার সমস্যাটা খুব বেশি হয়। আবার যেই দেশে হচ্ছে কর্তৃপক্ষের নিকট এবং তোমার রাষ্ট্রের নিকট জবাবদিহিতা অনেক কম থাকে, সেখানে কিন্তু এই দ্বৈত গণনার সংখ্যাটা অনেক বেশি থাকে বা এই জিনিসটা কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এরপর দেখো মূল্য হ্রাস বৃদ্ধি, মানে ফ্রিকোয়েন্টলি প্রোডাক্টসের দাম বাড়াচ্ছে কমাচ্ছে, যারা উৎপাদকগণ তারা ফ্রিকোয়েন্টলি বাড়তেছে কমতেছে। তো তখন হচ্ছে কি, তুমি কিন্তু এগুলা কাউন্টিং এ তোমার কিন্তু ঝামেলা হবে, বিকজ তুমি একবার কাউন্ট করছো প্রোডাক্টের দাম ছিল $5, এখন তোমাকে আবার কাউন্ট করতে লাগতেছে $7, তার কয়েকদিন পরে আবার কাউন্ট করতে লাগতেছে $3.85। সো এর জন্য মূল্য হ্রাস বৃদ্ধির এটাও কিন্তু মানে এখানে বোঝাচ্ছে যে ফ্রিকোয়েন্ট মূল্য হ্রাস বৃদ্ধি। হ্যাঁ, সো মূল্য হ্রাস বৃদ্ধি কিন্তু জাতীয় আয় পরিমাপের একটা সমস্যা, শুধু সমস্যা না, একটা অন্যতম প্রধান সমস্যা বলা যায়। ঠিক আছে, এরপর দেখো ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণের জটিলতা, অর্থাৎ
খুব কম এমন আছে যে যারা কিনা তোমার ডেপ্রিসিয়েশনের যে অ্যামাউন্টটা মানে অবচয়ের যে অ্যামাউন্টটা সেটা খুব কারেক্টলি ক্যালকুলেট করতে পারে। খুব কম কোম্পানি এরকম আছে বা খুব কম কোম্পানি আছে যারা কিনা একদম অ্যাকুরেট অ্যামাউন্টটা বা ইনফরমেশনটা কিন্তু কর্তৃপক্ষের কাছে দিয়ে থাকে, যারা জাতীয় আয় এইসব বের করে আর কি। তো এই জন্য ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণের জটিলতাটাও কি হয়, জাতীয় আয় পরিমাপের একটা সমস্যা। ও আচ্ছা, আরেকটা জিনিস, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণের জটিলতার মধ্যে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে অনেক সময় মেশিনারিতে কি পরিমাণ তোমার ক্ষয়ক্ষতি হলো এটাও না বের করাটা অনেক সময় খুব মানে কমপ্লিকেশনস এর সামনে পড়তে হয় এক একজন উৎপাদকগণকে। সো তখন দেখা যায় তারা আলটিমেটলি নিজেরা চাইলেও তখন আর অ্যাকুরেট ইনফরমেশনটা দিতে পারে না, কারণ মেশিনারিগত মানে মেশিন জনিত কোনো সমস্যা থাকে আর কি। সো এটা হচ্ছে জাতীয় আয় পরিমাপের একটা সমস্যা। এরপর দেখো অবৈধ অর্থ আগমন নির্গমন, অর্থাৎ আমার দেশের বর্ডারের ভিতরে অবৈধভাবে যে টাকাগুলো আসে বা আমাদের দেশ থেকে অবৈধভাবে যে টাকাগুলো বাইরে যায় সেগুলা মাঝে মধ্যে কিন্তু কাউন্ট হয়ে যায়, জানো। তখন কিন্তু আমরা কি জানি, আমরা কিন্তু এই সামষ্টিকভাবে যে উৎপাদনগুলা করে থাকি সেগুলাতে আমার যে চলকগুলো আছে, ধরো যেমন জিএনপি, জিডিপি, এগুলাতে কিন্তু আমরা কোনোভাবেই যেগুলো আমাদের অবৈধ ওয়েতে ইলিগাল ওয়েতে যেসব উপার্জন করা জিনিসপত্র সেগুলো কিন্তু আমরা কোনোভাবেই ইনক্লুড করতে পারবো না। কিন্তু অনেক সময় বুঝছো ভুল করে অবৈধ অর্থ আগমন নির্গমনের এই জিনিসটা না, এই অ্যামাউন্টটা না অ্যাড হয়ে যায়, বুঝছো। তখন দেখা যায় কি যে এটা আসলে জাতীয় আয় যে অ্যামাউন্টটা হবে সেটাকে অ্যাকুরেসি শো করে না, অ্যাকুরেট হয় না জিনিসটা। আচ্ছা, এরপর দেখো অদৃশ্যমান দ্রব্য। ঠিক আছে, অদৃশ্যমান দ্রব্য বলতে আমার যে সার্ভিস হচ্ছে সেটাকে এখানে বুঝাচ্ছে না, এখানে বুঝাচ্ছে তোমার ব্ল্যাক প্রোডাক্টস। হ্যাঁ, ব্ল্যাক মানি যেমন থাকে ব্ল্যাক প্রোডাক্টসও তেমন থাকে, যেটা হচ্ছে তোমার ওই যে আগের মতনই, ওখানে তো ছিল তোমার অবৈধ অর্থ, আর এটা হচ্ছে ইলিগাল যে প্রোডাক্টস গুলো সেগুলো। এখন ধরো ইলিগাল প্রোডাক্টস যেমন ধরো যে দেশের ড্রাগস সম্পূর্ণ ইলিগাল সে দেশে ড্রাগস এর আদান প্রদান করা বা অন্যান্য দ্রব্য সামগ্রী যেগুলো রয়েছে যেগুলো ইলিগাল, তো সেগুলো হচ্ছে চিন্তা করো যে আমাদের দেশ থেকে ধরো ড্রাগস পাচার হচ্ছে বা এগুলো আসতেছে, বা ধরো তোমার পারমিশন নাই বাট তোমার যুদ্ধ অস্ত্র যেগুলা সেগুলা আনা নেওয়া চলতেছে। সো এগুলা কিন্তু ইলিগাল পণ্য। হ্যাঁ, এটা কিন্তু প্রকাশ্যে সবাই দেখতে পায় না, অদৃশ্যমান থাকে এগুলা। অদৃশ্যমান বলতে বোঝায় যে এগুলো হচ্ছে আন্ডার কাভার ওয়েতে যাওয়া আসা করে। সো এর জন্য এই অদৃশ্যমান দ্রব্যগুলো কিন্তু জাতীয় আয় পরিমাপের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এরপর দেখো যেটা আমরা সবাই কমনলি জানি সেটা হচ্ছে আমদানি রপ্তানির যে দুর্নীতি হয়ে থাকে, এটা সম্পর্কে আসলে কম বেশ আমরা সবাই জেনে থাকি যে আমদানি রপ্তানিতে কিন্তু অনেক দুর্নীতি হয়, অনেক 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 ইনফরমেশন ল্যাকিং করা হয়। তারপর তোমার ধরো যেটা মূল্য আসল সে মূল্যটা কিন্তু মানে আসলে কিন্তু ওই মূল্যটা দেওয়া হয় না, তার চেয়ে কম দেওয়া হয়, কিন্তু ট্যাক্স কমানোর জন্য বা অন্যান্য বেনিফিটস পাওয়ার জন্য, ইলিগাল বেনিফিটস পাওয়ার জন্য আসলে তোমার মূল্যগুলোকে বেশি করে দেখানো হয়। এরকম অনেক ধরনের আর কি কারসাজি থাকে। সো এটা হচ্ছে আমার আমদানি রপ্তানির দুর্নীতি। তাহলে সার্বিক তথ্যের অভাব, দ্বৈত গণনা, মূল্য হ্রাস বৃদ্ধি, ক্ষয়ক্ষতিজনিত ব্যয় নির্ধারণের জটিলতা, অবৈধ অর্থ আগমন নির্গমন, অদৃশ্যমান দ্রব্য, আমদানি রপ্তানির দুর্নীতি, এগুলো হচ্ছে আমার মূলত জাতীয় আয় পরিমাপের সমস্যা সমূহগুলো। এছাড়া কিন্তু আরো হাজার হাজার সমস্যা থাকে, বাট এগুলো হচ্ছে একদম মানে মেজর সমস্যাগুলো। ঠিক আছে, আচ্ছা এখন চলো আমরা দেখি কিছু ম্যাথমেটিক্যাল সমস্যা, বেশি না, জাস্ট দুইটা দেখবো। ঠিক আছে, আচ্ছা এটা দেখার পরে আমার একদম মনে প্রাণে বিশ্বাস যে যেসব স্টুডেন্টরা ভয় পাও যে ম্যাথস কেমনে অ্যান্সার করবো, তারা এটা দেখলে মনে করবে কি যে আল্লাহ এটা তো পুরো প্লে গ্রুপের ম্যাথস দিয়ে দিল, জাস্ট যোগ করবো বিয়োগ করবো বাস হয়ে গেল। সো আসলে দেখিনি প্রথম সমস্যাটা কি বলছে। একটি দেশে 2018-19 অর্থ বছরে মোট জাতীয় উৎপাদন $700 কোটি। মোট জাতীয় উৎপাদন কত? $700 কোটি। অবচয় হচ্ছে $30 কোটি, পরোক্ষ কর $40 কোটি, সরকার অর্জিত মুনাফা $100 কোটি, আর সরকার ভর্তুকি দিয়েছে $10 কোটি। আরেকবার যদি দেখি, একটি দেশে 2018-19 অর্থ বছরে মোট জাতীয় উৎপাদন হয়েছে $700 কোটি, অবচয় $30 কোটি, পরোক্ষ কর $40 কোটি, সরকার অর্জিত মুনাফা $100 কোটি, সরকার ভর্তুকি দিয়েছে $10 কোটি। তাহলে বের করতে হবে কি? বের করতে হবে
জাতীয় আয়। ঠিক আছে, তাহলে সমাধানটা আমরা দেখিনি। আমরা জানি জাতীয় আয় ইজ ইকুয়াল টু মোট জাতীয় উৎপাদন মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স মাইনাস পরোক্ষ কর মাইনাস হস্তান্তর পাওনা মাইনাস সরকারি প্রতিষ্ঠান চলতি উদ্বৃত্ত, তার সাথে যোগ করবো কি সরকারি ভর্তুকি। তাহলে দেখো তো মোট জাতীয় উৎপাদন মূলধনের ব্যবহারজনিত অ্যালাউন্স কত ছিল? ওই যে প্রথম দেখো মোট জাতীয় উৎপাদন ছিল $700 কোটি। তাহলে এখানে হচ্ছে আমার $700 কোটি যোগ হলো, মানে আসলো। তার থেকে আমরা মাইনাস করব কি পরোক্ষ কর। তো পরোক্ষ কর হচ্ছে 40। তো আগে আছে, এটা কোনো সমস্যা নেই, আমরা চাইলে আগে অবচয়টা বসা দিতে পারি, যেহেতু অবচয়কে আমরা বাদ দিতে হবে আমাদেরকে এখান থেকে। তাহলে অবচয় করকে আমরা বাদ দিলাম, অবচয়কে বাদ দিলাম, তারপর পরোক্ষ করকে বাদ দিলাম যেটা $40 কোটি ছিল। তারপর সরকার অর্জিত মুনাফা যেটা, সেটাকে আমরা বাদ দিলাম, তার সাথে যোগ করলাম কি সরকারি ভর্তুকি দিয়েছে যে 10 কোটি, সেটাকে আমরা যোগ করলাম। তাহলে আমার কত আসলো $540 কোটি। কিভাবে? 700 থেকে 30, 40 আর 100 বাদ দাও, তাহলে 170। যখন তুমি 700 থেকে বাদ দিবা, যেটা থাকবে তার সাথে তুমি 10 যোগ করলে $540 কোটি আসে। এতই ইজি ছিল এই কোয়েশ্চেনটা। ওকে, আচ্ছা এরপর দেখো সমস্যা 2 বা প্রবলেম 2টাতে কি আছে। একটি দেশে 2008 আর 9 অর্থ বছরে মোট চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় $5 লাখ কোটি। একটি দেশের 2008-9 অর্থ বছরে কি হলো? মোট চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম উৎপাদিত হয় $5 লাখ কোটি এবং মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় 50,000 কোটি। এক্ষেত্রে নিট দেশজ উৎপাদন নির্ণয় করা। ঠিক আছে, কি বের করতে বলছে আমাদেরকে? নিট দেশজ উৎপাদন মানে এনএনপি বের করতে বলছে আমাদেরকে, নেট ন্যাশনাল প্রোডাকশন বের করতে বলছে। তাহলে কি কি দেওয়া আমাদের? চূড়ান্ত অর্থাৎ মোট চূড়ান্ত দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম হয়েছে কত? 5 লাখ কোটি। এরপরে দেখো, এবং মূলধন সামগ্রী ক্ষয়ক্ষতি জনিত হয় 50,000 কোটি। ঠিক আছে, এই ক্ষেত্রে তাহলে নিট দেশজ উৎপাদন বের করতে বললো। তাহলে সমাধান কি? নিট দেশজ উৎপাদন ইজ ইকুয়াল টু মোট দেশজ উৎপাদন মাইনাস মূলধন ভোগ অ্যালাউন্স। ওকে, তাহলে এই মূলধন ভোগ অ্যালাউন্স কোনটা? ওই যে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় যেটা ছিল, সেটাই হচ্ছে মূলধন ভোগ অ্যালাউন্স। তাহলে মোট দেশজ উৎপাদন আমার কত ছিল? মোট ছিল হচ্ছে আমার $5 লাখ কোটি। ঠিক আছে, তার থেকে আমরা যে 50,000 কোটি সেটাকে বাদ দিব। একদমই ইজি, $4,50,000 কোটি আমার রয়ে গেল। ঠিক আছে, আচ্ছা তো এই ছিল হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো বা কিরকম ধরনের কোশ্চেন আসে এটা। আচ্ছা, আরেকটা জিনিস আছে, সেটা আমি তোমাদেরকে একটু মুখে বলি। সেটা হচ্ছে যদি বলে কখনো যে একটা দেশের ধরো তোমার ন্যাশনাল ইনকাম দেওয়া, ঠিক আছে, একটা আর্থিক বছরের ন্যাশনাল ইনকাম দেওয়া আছে, এরপর বলছে ওই দেশের পপুলেশনও দেওয়া আছে, মানে তোমার যে পপুলেশন দেওয়া সেটাও দেওয়া আছে, পপুলেশনের সংখ্যাটাও দেওয়া। হ্যাঁ, তা এখন তোমাকে বললো যে এখন বের করো তো মাথা পিছু আয় কত ওই দেশের, একদমই সোজা। তখন তুমি কি করবা? সেই ন্যাশনাল আয়টাকে টোটাল পপুলেশন দিয়ে ভাগ করে দিবা, তাহলে তোমার যেটা আসবে তোমার ন্যাশনাল ইনকাম পার ক্যাপিটা ইনকামটা তখন তোমার এসে পড়বে। ঠিক আছে, আচ্ছা এখন আসি আমাদের এই লেকচারের একদম শেষের দিকে যে মগজ ধুলাইটা সেটা। তো আমরা কিন্তু এর আগে প্রথম পার্টটা যেটা পড়ছিলাম উৎপাদনের মাত্রা, সেখানে কিন্তু একটা মগজ ধুলের পার্ট পড়ছি অলরেডি। আর আমাদের যে সেকেন্ড পার্টটা আজকে, সেখানে কিন্তু আমরা এখন মগজ ধুলের পার্টটা পড়তেছি এবং একদমই শেষের দিকে এসে পড়ছি লেকচারের। তো মগজ ধুলের পার্টে তোমরা জানো ভিডিও পজ করবে এবং খাতা কলমের মধ্যে কোশ্চেন গুলো দেখে উত্তরগুলো লিখে ফেলবা। তাহলে চলো দেরি না করে উত্তরগুলো লিখে ফেলো, তারপর আমার সাথে কোশ্চেন গুলো দেখে উত্তরগুলো আমরা মিলাই ফেলবো আবার। আচ্ছা, তাহলে আমি আশা করবো যে তোমরা এতক্ষণের মধ্যে ভিডিওটাকে আসলে পজ করে উত্তরগুলো লিখে ফেলছো। এখন যেহেতু রিট্রিভ করছো, তাহলে চলো আমরা দেখে নিই আমাদের যে কোশ্চেন্স গুলো আছে সেগুলোর উত্তরগুলো আসলে কি এবং তোমাদের কয়টা হলো সেগুলো একটু দেখে নিই। আচ্ছা, প্রথম কোশ্চেনটা হচ্ছে একটি দেশের 1 বছরের মোট উৎপাদনের আর্থিক মূল্যকে কি বলে? উত্তর হচ্ছে মোট জাতীয় আয়। কোশ্চেনটা কি ছিল? একটি দেশের 1 বছরের মোট উৎপাদনের আর্থিক মূল্যকে কি বলা হয়? এই জন্য উত্তরটা হলো আমার
মোট জাতীয় আয়। এরপর দেখো দ্বিতীয় কোশ্চেনটা, জাতীয় আয়ের সাধারণত পরিমাপ করা হয় কত বছর পর পর? উত্তরটা হচ্ছে 1 বছর। মূলত 1 বছর পর পর আমাদের জাতীয় আয় এইসব কিছু পরিমাপ করা হয়। এরপর দেখো 3 নম্বর কোশ্চেনে, একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রধান নির্দেশক কোনটি? একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রধান নির্দেশক কোনটি? উত্তর হচ্ছে মাথা পিছু আয়, যেটা আমি তোমাদেরকে তখন বললাম যে আমরা কিভাবে টোটাল পপুলেশন আর ন্যাশনাল ইনকামকে ডিভাইড করে কিভাবে করে আমরা মাথা পিছু আয়টা পেতে পারি। দেশের যত বেশি মাথা পিছু আয় থাকবে সেই দেশটা হচ্ছে তত বেশি ইকোনমিক্যালি আপডেটেড। ওকে, আচ্ছা এরপর দেখো 4 নম্বর কোশ্চেনটা, নিট জাতীয় উৎপাদনের সংক্ষিপ্ত রূপ কোনটি? এনএনপি। এগুলো তোমরা পারছো সবাই, আমি জানি। এরপর দেখো নিট দেশজ উৎপাদনের সংক্ষিপ্ত রূপ কোনটি? একটু আগে কিন্তু বললাম কি নিট জাতীয় উৎপাদন, এখন হচ্ছে নিট দেশজ উৎপাদনের। উত্তর হচ্ছে এনডিপি। ঠিক আছে, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। এরপর দেখো কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে কি পাওয়া যায়? এইটা কিন্তু আমরা ঘুরে ফিরে একই কথাই কোশ্চেনটাই দেখলাম। এইটা কিন্তু তোমরা জানো, আমি একটু আগে বলছি। তারপর এখানে কোশ্চেন পড়ার সময় যে 3 নম্বর কোশ্চেন, একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রধান নির্দেশক কোনটি, সেটা বলার সময় কিন্তু বলছি। তাও আবারও কোশ্চেনটা দেওয়ার অর্থ হচ্ছে এটা, যাতে তোমরা মনে রাখতে পারো যে এটা আসলে কিভাবে বের করে বা এটা কতটা ইম্পর্টেন্ট একটা চলক বা নির্দেশক। হ্যাঁ, কোন দেশের মোট জাতীয় আয়কে মোট জনসংখ্যা দ্বারা ভাগ করলে পাওয়া যায় মাথা পিছু আয়, পার ক্যাপিটা ইনকাম। তাহলে আমি কি করলাম, আমার দেশের যে টোটাল ইনকাম ছিল বা জাতীয় ন্যাশনাল ইনকাম যেটা, তাহলে আমি এটাকে কি করলাম, সেটাকে আমি ভাগ করে দিলাম কি দিয়ে, আমার দেশের যে টোটাল পপুলেশন বা জনসংখ্যা রয়েছে তাদের মধ্যে। তখন আমি কি পেলাম, পার ক্যাপিটা ইনকাম পেলাম। ঠিক আছে, আর পার ক্যাপিটা ইনকামটা হচ্ছে কি একটি দেশের অর্থনৈতিক অবস্থার প্রধান নির্দেশক। এই হচ্ছে আমাদের উত্তরগুলো আজকের মগজ ধুলাইয়ের। আচ্ছা, তাহলে আজকের লেকচারটি এখানে কিন্তু শেষ। হ্যাঁ, তো শীঘ্রই আমাদের যে সর্বশেষ লেকচারটি আছে, লেকচার 11, সেটা আমরা খুব শীঘ্রই তোমাদের সাথে ওটা নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।